গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু অনুষ্ঠানে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার সন্ধ্যে 6:35 ঠিক টিভির পর্দা চোখ রাখা এবং পাশাপাশি বুধবার ও রবিবার বেলা 12:05 যার অনুষ্ঠান প্রিয় মানুষটি, তা অবশ্যই স্বাগত জানাবো কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য। গোপাল থেকে অনেক অনেক স্বাগত। কাল মহাশিবরাত্রি, তো মহাশিবরাত্রি সবার আগে শুভেচ্ছা। আমি গত শনিবারে এবং রবিবারের হয়তো ক্যাচ লাইনটা আমার দেওয়া হয়নি, আমি দিয়েছি ক্যাচ লাইন 2025 সিংহ রাশির কেমন যাবে। দেখবেন রোববারে ইউটিউবে আমার যে প্রোগ্রামটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের যে সমস্যা, যাদের চাকরি হচ্ছে না বা যাদের বিয়ে হচ্ছে না, এই শিবরাত্রির দিনে কি করা উচিত সেটা রবিবারের 12:05 অনুষ্ঠানে কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কালকে শিবরাত্রি করার আগে। আর শনিবার তো আমি ওভারঅল শিবরাত্রি পালনের নিয়ম, কিভাবে 4 প্রহরের পুজো করতে হয়, কিভাবে শিবের পুজো করতে হয় সেই সম্পর্কে বলেছি। তো কাল শিবরাত্রির কালকে পুজো আগেই বলেছি যে এই পুজোটা কিন্তু রাত্রের পুজো, দিনের পুজো নয়, কারণ নামটাই কিন্তু শিবরাত্রি। সুতরাং পুজোটা হবে সূর্যাস্তের পরে, প্রথম প্রহরের পুজো হবে বিকেল 5:30টার পরে। তো কালকে একটা নিশিকাল বলে একটা সময় রয়েছে, হ্যাঁ, কালকের যে শিবরাত্রি, এই শিবরাত্রিতে একটা নিশিকাল বলে একটা সময় রয়েছে। এই নিশিকালটা হচ্ছে যে কোনো উপাচার, যে কোনো শক্তিশালী মন্ত্র জপের ক্ষেত্রে খুব শক্তিশালী সময়। নিশিকালটা কালকে কখন? রাত্রি 11:26 থেকে রাত্রির 12:14 পর্যন্ত চলবে এই নিশিকাল। যারা ভগবান শিবকে বলা হয় তিনি বাণেশ্বরায় নরকাডব জ্ঞান প্রদায় কপ্রদকেন্দু ধবলেন্দু দারিদ্র দুঃখ দহনায়, দারিদ্রতা এবং দুঃখকে যিনি দহন করতে পারে বা যিনি নাশ করতে পারে তিনি হচ্ছেন ভগবান শিব। তো যারা চাকরি পাচ্ছ না, চাকরি নিয়ে টেনশন, কর্মক্ষেত্র নিয়ে টেনশন, ঋণের জালে গলা পর্যন্ত ডুবে রয়েছে, কালকে এই নিশিকালের মধ্যে একটা উপচার বলে দিই, তারপরে আমি আজকে কন্যা রাশি সম্পর্কে বলবো যে 2025 কন্যা রাশি কেমন যাবে। আবার বলি, এই উপচারটা করতে হবে নিশিকালের মধ্যে। এই দেখুন, এই যে পঞ্জিকাটা যেটা রয়েছে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা যাদের বাড়িতে আছে, এখানে দেখবেন এই জায়গাটায় নিশিকালটা দেওয়া রয়েছে। হ্যাঁ, এই যে জায়গাটা, যে শিবরাত্রির ছবি দেখতে পাচ্ছেন, যে আমি আঙুলটা যেখানে দিচ্ছি খুব ভালো করে যদি লক্ষ্য করেন, এখানে দেখবেন এখানে নিশিকালটা দেওয়া রয়েছে, প্রপারভাবে নিশিকালটা দেওয়া রয়েছে। 11টা দেখুন এখানে দেওয়া রয়েছে যে 11:26 থেকে 12:04 পর্যন্ত এই নিশিকালটা রয়েছে। একটা সাদা কম্বলের আসন নেবেন যাদের আর্থিক সমস্যা রয়েছে, 9টা সাদা মোমবাতি জ্বালাবেন ভগবান শিবের কাছে, 9টা। কালকে খুব শক্তিশালী একটা উপচার বলছি, এই নিশিকালের সময় করতে হবে। এই একটা সাদা কম্বলের আসন দশকর্মার দোকানে পাওয়া যায়, যদি সাদা কম্বলের আসন একান্তই না পান, দেখুন মাটিতে বসে কখনো পুজো করতে নেই, জপ করতে নেই, তা নিষ্ফল যায়। হ্যাঁ, সেই জন্য একটা সাদা কম্বলের আসন, সাদা মানে একটু ধূসর কালারের হয়, কেন ভোলানাথ তো শ্মশানে মশানে থাকে। শিবের পুজোর সময় জানেন তো, শিব পুজো করার সময় একটু মানে ছাই বা ভস্য দিতে হয়। এখন ছাই কোথায় পাবেন? বাড়িতে ধূপের থেকে যে ছাই পড়ে সেই একটু বাবার মাথায় দিয়ে নিজের মাথায় ঠেকাতে হয়। ভগবান শিব ভস্য মেখে থাকে আমরা জানি, তো সেই জন্য আমরা ধূসর কালারটা ব্যবহার করব। কম্বল আসন কালারটাই একটু ধূসর। একটা ধূসরের আসন নেব, শুদ্ধভাবে পবিত্রভাবে আমরা ভগবান শিবের সামনে আমরা 9টা সাদা রঙের মোমবাতি জ্বালাবো এই নিশিকালে। সাদা রঙের মোমবাতি হোক বা আপনি ঘিয়ের প্রদীপও দিতে পারেন। ঘিয়ের প্রদীপ দিলে এবং প্রত্যেকটা মোমবাতিতে 9টা মোমবাতিতে যখন দেবেন একটু করে ফুল, একটু আতপ চাল প্রত্যেকটা মোমবাতি বা প্রদীপের মধ্যে দেবেন।
দেওয়ার পরে এইটাকে বলে শিবলিঙ্গ। এই যে বুড়ো আঙুলটা, শিব মুদ্রা কাকে বলে? এই যে বুড়ো আঙুলটা আছে না, এই বুড়ো আঙুলটাকে যদি এইভাবে ধরে নেওয়া যায় বুকের কাছে, এটাই ভগবান শিবের মুদ্রা। হ্যাঁ, এটা হচ্ছে শিব মুদ্রা আমরা বলি। তো এই শিব মুদ্রা আমরা বুকের কাছে রেখে আমরা 108 বার মনে মনে জপ করব, ওং ভূর ভুবস্ব দারিদ্র দুঃখ দহনায় শিবায় নম। সোজা মন্ত্র, সোজা, খুব শক্তিশালী বীজ মন্ত্র। ওং ভূর ভুবস্ব দারিদ্র দুঃখ দহনায় শিবায় নম, 108 বার। এবং 108 বার জপ করবেন ওই নিশিকালের মধ্যে, 11টা 26 থেকে 12টা 14-র মধ্যে। এই হাতের কাছে এটা রেখে মনে মনে এবার বলবেন যে স্যার তাহলে কাউন্টটা করবো কী করে 108? মনে মনে 1 বলবেন, তারপরে বলবেন ওং ভূর ভুবস্ব দারিদ্র দুঃখ দহনায় শিবায় নম। যাদের প্রচণ্ড দারিদ্রতা, যাদের প্রচণ্ড দুঃখ, যাদের প্রচণ্ড কষ্ট, তারা কালকে এটা করতে পারে এই শিবরাত্রিতে। তারপর 2 নম্বর মনে মনে বলে ওং ভূর ভুবস্ব দারিদ্র দুঃখ দহনায় শিবায় নম। আবার 3 নম্বর মনে মনে উচ্চারণ করে ওং ভূর ভুবস্ব দারিদ্র দুঃখ দহনায় শিবায় নম। এইভাবে 108 বার মনে মনে জপ করবেন 9টা প্রদীপ জ্বালিয়ে। এবং প্রদীপ জ্বালানোর জপ হয়ে গেলে জপকে বিসর্জন করবেন। জপকে কি করে বিসর্জন করতে হয়? যে কোনো জপকে বিসর্জন করতে গেলে তত্ত্বমুদ্রা, এই মৃগমুদ্রা করতে হয়। মৃগমুদ্রা কাকে বলে? এই কোড়ে আঙুলের পাশে যে আঙুলটা থাকে সেই আঙুলটাকে বুড়ো আঙুলের মধ্যে ধরে এটাকে বলে অনামিকা। হ্যাঁ, তত্ত্বমুদ্রা। এই তত্ত্বমুদ্রায় 3 বার এই যে জায়গাটা রয়েছে, এই যে জয়েন্টটা যেখানে আপনি ধরলেন, এইখানে 3 বার জল দেবেন। 3 বার জল দেওয়ার পরে জপ বিসর্জন করবেন। জপ বিসর্জন কিভাবে করতে হবে? হাতে জল নিয়ে বলতে হবে, একটা মন্ত্র বলতে হবে, গুজ্জাতি গুজ্জ গোপ্তিত্বং গৃহান অস্মৎ কৃতং জপং সিদ্ধির ভবতুমে দেব। একটা দেবীর জপ করেননি, মায়ের জপ করেননি, বাবা ভোলেনাথের জপ করেছেন, সেই জন্য দেব। গুজ্জাতি গুজ্জ গোপ্তিত্বং গৃহান অস্মাৎ কৃতং জপং সিদ্ধির ভবতুমে দেব তৎপ্রসাদাৎ সুরেশ্বর। আবার বলছি মন্ত্রটা, সেই মন্ত্রটা কি বললাম? গুজ্জাতি গুজ্জ গোপ্তিত্বং গৃহান অস্মৎ কৃতং জপম সিদ্ধির ভবতুমে দেব তৎপ্রসাদাৎ সুরেশ্বর বলে মন্ত্রটা জলটা বাবার পায়ে দিয়ে দেবেন। এতে দেখবেন দারিদ্রতা কাটে, দুঃখ কাটে, ভালো চাকরির হয়তো আপনি যদি খুব মন দিয়ে বাবাকে ডাকেন, ভালো করে যে পদ্ধতিগুলো যদি আপনার সঠিক হয়, ভালো চাকরি বাকরি পাওয়া যায়, চাকরিতে উন্নতি হয়, কিন্তু ওই নিশিকালের মধ্যে করতে হবে। বেশ, হ্যাঁ, আমরা একজন বন্ধু রয়েছেন টেলিফোন যাই লাইনে। জল দিন, পুজো দিন, শিবরাত্রি যা যা নিয়ম আপনি যা করবেন, কিন্তু নিশিকালে এই জবটা খুব মাস্ট। নমস্কার, কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? জানবো ছেলের নাম সৌম্য চ্যাটার্জি। বলুন। সৌম্য চ্যাটার্জি, 1989 10th এপ্রিল 1916 কোটনগর। হ্যাঁ, কটার সময়? 1989 10th এপ্রিল বিকেল 4:16 কোটনগর। বিকেল 4:16 কোন্নগরে। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, প্রত্যেকটা অনুষ্ঠান দেখি গোপালদা, ভীষণ ভালো লাগে। আচ্ছা, বেশ বেশ। সোমবার ছিল জন্মবার। হ্যাঁ, কন্যা লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণে জন্ম। হ্যাঁ, তো এইটা হচ্ছে হরোস্কোপ। 89-এ জন্ম, তার মানে বয়স মোটামুটি প্রায় 35 হয়ে গেল। লগ্ন উত্তর ফল্গুনি, রবি গণ্ডান্ত নক্ষত্রে পড়েছে, ভালো নয়। রবি এবং শুক্র দুটো গ্রহই গণ্ডান্ত নক্ষত্রে। রেবতীকে বলা হয় গণ্ডান্ত নক্ষত্র। এইটা হচ্ছে সব থেকে শেষ নক্ষত্র, এবং রেবতী নক্ষত্রে যে দুটো চরণ রবি এবং শুক্র পেয়েছে দুটোই খারাপ। আপনার ছেলে সোজা কথা আর্থিক জায়গা কিছুতেই দাঁড়াতে চাইবে না। ওই কোনো রকম করবে, একটা ছোটখাটো জব করবে, কিন্তু কোনো জবে স্যাটিসফ্যাকশন নেই, কর্মে স্যাটিসফ্যাকশন নেই, ওর নিজের কেরিয়ার নিয়ে ভীষণ ডিপ্রেসড এবং হতাশ। আপনি কি এই কারণেই ফোন করেছিলেন? এই কারণেই ফোন করেছি। বেশ, দাদা তো গণ্ডান্ত নক্ষত্রের দোষ কাটাতে হবে। রবি শুক্রের দারিদ্র দোষ আছে, নাহলে কোনোদিনই জীবনে কোনোদিনই ভালো চাকরি বাকরি হবে না। যা গণ্ডান্ত নক্ষত্রের দোষ এবং দারিদ্র দোষ রয়েছে, এই যদি ঠিকঠাক করে কাউকে না দেখান বা এর যথাযথ প্রতিকার না করেন, কোনো দিনই, আমি বলে রাখছি, লিখে রাখুন, কোনো দিনই কেরিয়ার দাঁড়াবে না, আর্থিক কিছু সুরাহা হবে না, সোজা কথা। এই মুহূর্তে কোনো ভালো চাকরি পাবে না। এই মাত্র কি বললেন দাদা, যে যদি এই যে জিনিসটা রয়েছে গণ্ডান্ত নক্ষত্রের দুটো গ্রহ অতীব অশুভ, অতীব খারাপ, এমন কিছু যোগ আমাদের জন্মকুষ্ঠিতে থাকে, সেগুলোকে একটু ঠিকঠাক না করে রেকটিফাই না করলে হয় না। আজকে সরকারি চাকরির বাজার খারাপ,
কিন্তু তবুও কিছু লোকের সরকারি চাকরি হচ্ছে। সেটা তো যদি জন্মছক যদি ঠিক না থাকে, জন্মছক যদি শক্তিশালী না থাকে, বা জন্মছককে রেকটিফিকেশন না করেন, তাহলে তো আপনি লক্ষ লক্ষ লোকের মাঝখানে একজন দুজন হয়ে সরকারি চাকরি পাবেন না। এমন তো নয় যে সরকারি চাকরি হচ্ছে না, হচ্ছে, কিন্তু খুব কম লোকের। কিন্তু আপনার চার্টটাকে স্ট্রং করতে হবে, তবে আপনি সেই জায়গাটা পাবেন, সেই চাকরিটা পাবেন। এই যে ডিভোর্সের হার বেড়ে গেছে এখন, মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে সবার মধ্যে সহ্য শক্তি কম। জন্মছকে একটুতেই ঝগড়া অশান্তি, একটুতেই চললাম বাপের বাড়ি, হ্যাঁ, একটুতেই শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা, শাশুড়ি এই বলেছে, শ্বশুর এই বলেছে। দোষ আছে গুণ আছে আমি বলছি না, কিন্তু মেন ব্যাপার হচ্ছে জন্মছকে যদি এখন আগে যে মাঙ্গলিক দোষটা পুরোনো আমলে পাওয়া যেত, হ্যাঁ, সেখানে আমাদের মা কাকিমা এদের সহ্য শক্তি অনেক বেশি ছিল, তারা অনেক কষ্ট করতেন। কিন্তু এখনকার পড়াশোনা জানা শিক্ষিত মেয়েরা কষ্ট তো দূর কথা, একটু কিছু শুনলেই ব্যাস পায়ে পায়ে বাড়ি অন্য জায়গায়। একটু জন্মকুষ্ঠিতে মাঙ্গলিক দোষ যদি থাকে, আগে মাঙ্গলিক দোষ থাকলেও দেখা যেত যে একটা শনির কারণে মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়েছে, ডিভোর্স হতো না, বা মাঙ্গলিকে বিয়ে হতো। আর এখন মাঙ্গলিক বিয়ে হয়েও ডিভোর্স হচ্ছে। মাঙ্গলিক দুজনেই মাঙ্গলিক, তাও ডিভোর্স হচ্ছে। তার কারণটা কি? সবার সহ্য শক্তি কমে এসেছে, আর মঙ্গলের অশুভ প্রভাব ক্রমশ বাড়ছে। এখন সামান্য মাঙ্গলিক পেলেই দেখা যাচ্ছে যে সামান্য মাঙ্গলিক, তাতেও বিয়ে টিকছে না, ডিভোর্স হয়ে যাচ্ছে। ঢাক ডোল পিটিয়ে, গয়নাগাটি কিনে, শাড়ি কিনে, হাজারখানেক লোক খাইয়ে বিয়ে দিচ্ছেন, 2 বছর পরে সেই আপনাকে ঘরে তখন আবার আর এক টেনশন, আইন আদালতের পথে ছোটা। তো মাঙ্গলিকটা সেই কারণে বিয়ের আগে এখন অবশ্যই এটা মাথায় রাখতে হবে, যদি মাঙ্গলিক দোষ জন্মকুষ্ঠিতে থাকে মাস্ট প্রতিকার করতে হবে। নাহলে ওই যে খরচাপাতি করে বিয়ে করছেন, লোক দেখিয়ে সব কিছু করছেন, আলটিমেটলি কি হচ্ছে? মেয়েটাও সাপোর্টার হচ্ছে, আপনাদের ফ্যামিলিও সাপোর্টার হচ্ছে। একদম। আচ্ছা, আরো একজন বন্ধু টেলিফোন লাইনে রয়েছেন, ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যাঁ, আমি দমদম থেকে চন্দ্রিমা ঘোষাল বলছি। কার ব্যাপারে জানবেন? আমার ভাইয়ের ব্যাপারে জানো। বলুন, ভাইয়ের নাম, ডেট অফ বার্থ। শান্তনু ঘোষাল। 28/4/1994। 28/4/1994। সময়টা? সকাল 10:45। 10:45। কোথায়? কলকাতায়। বেশ। হ্যাঁ, বৃহস্পতিবার ছিল একদম। কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। কেমন? আচ্ছা, এইটা দেখি ছকটা কেমন। লগ্নে কোনো গ্রহ নেই, বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ আছে, শুক্র কেতু জড়ত্ব দোষ আছে, চন্দ্র রাহুর গ্রহণ দোষ আছে। এই যে সেই একই অবস্থা, এই আগের জনের মতো। পড়াশোনা জানলে উচ্চশিক্ষিত হবে, ক্যারিয়ারের ব্যাপারে লবডঙ্কা কিছুই হচ্ছে না। কি বললাম বুঝলে? আর একটু শেয়ার করবেন। হ্যালো। তো জড়ত্ব দোষ ঠিক ফোন করো। করেছেন কি বিষয়টা নিয়ে জানতে, একটু বলুন। ওই তো বললাম, ও কি বলবে? আমার কাছে একটা লোক এলে, আমার কাছে একটা লোক সামনে দাঁড়ালে বলছে চাকরির ব্যাপারে, চাকরি কারো বাচ্চা কাচ্চা হচ্ছে না, কারো পড়াশোনা খারাপ, এসে আমি এমনি বুঝতে পারি। আমার এই জায়গাটা না টং টং করে নড়ে, তখন বলে দেয় আমাকে এইখানটা যে কি নিয়ে জানতে এসছে। ছক দেখার আগেই আমি তার মুখের দিকে তাকেই বুঝতে পারি যে কি জানতে এসেছে। তো তোমার দাদা বললে তো? হ্যালো, ভাইয়ের মেন ব্যাপার হচ্ছে, ওর যেটা আমি যা বুঝলাম চার্ট দেখে, ওর আর্থিক জায়গাটা খারাপ, ক্যারিয়ারের জায়গাটা ভালো হচ্ছে না। আচ্ছা, কি বললাম, এইটাই সমস্যা তো? হ্যাঁ, মানে চাকরি, হ্যাঁ তো বুঝতে পেরেছি। হ্যাঁ, কি হবে এটা ভীষণ টেনশনে আছি। হ্যাঁ বললাম তো, জড়ত্ব দোষ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, এগুলোকে ঠিক করাও। নাহলে প্রতিকারের জায়গাটা একটু দেখে নাও। উচ্চ শিক্ষা থাকা সত্ত্বেও দাদাকে যদি মনে করো দেখাবে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। নাম্বারগুলো দেখো স্ক্রিনে যাচ্ছে। তবু একবার বলে রাখি, অনলাইন প্রেডিকশন পেতে 8584038638। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে যশোদা ভবন প্রত্যেক সপ্তাহে বসে 9007935831 কিংবা লাস্টে 631। বারাসাত ডাকবাংলো মোড়, বর্ধমান জিটি রোডের চেম্বারের জন্য বুকিং নাম্বার রয়েছে 8584038640। দুর্গাপুর বেনাচিতে প্রত্যেক সপ্তাহ পাচ্ছেন, যোগাযোগ নাম্বার রয়েছে সেক্ষেত্রে আলাদা। আন্দামানে বুকিং চলছে, সেখানেও রয়েছে নাম্বার। কিন্তু বাকি সমস্ত চেম্বারে যদি বুকিং নাম্বার চান, তাহলে 3টে নাম্বার থাকলো 8584038631।
হুবহু সেম নাম্বার, লাস্টে 35 আর একটা 37। আমার খুব শীঘ্রই দুর্গাপুরে চেম্বার আছে, শিলিগুড়িতে চেম্বার আছে, মেদিনীপুরে চেম্বার আছে, দুর্গাপুর, শিলিগুড়ি, মেদিনীপুর, গড়িয়াহাট, এই 4টে জায়গায় খুব ভেরি রিসেন্ট চেম্বার আছে। 25 তারিখে শিলিগুড়ি, হ্যাঁ খুব ভেরি রিসেন্ট। তো দুর্গাপুর, শিলিগুড়ি, আর ওইদিকে বললাম যে কৃষ্ণনগর, হলদিয়া, মালদা, ওগুলো তো আছে। দুর্গাপুর, শিলিগুড়ি, মেদিনীপুরটা খুব কাছাকাছি আছে, আর গড়িয়াহাটটা। আপনারা 8584038631-এ আপনারা যোগাযোগ করতে পারেন। কেননা 29শে মার্চ শনি ঢুকে যাচ্ছে মীন রাশিতে, মেষ রাশি 7.5 শুরু হয়ে যাবে। আবার বলি, শনি যদি জন্মকুষ্ঠিতে সামান্যতম খারাপ থাকে, 7.5-তে মানুষকে কাঁদিয়ে কেঁদে কুল কিনারা পাওয়া যায় না, তাকে সর্বস্ব হারায়। শনির 7.5 যদি শনি জন্মছকে খারাপ থাকে, খুব ভালো থাকলে 7.5 অত এফেক্টেড হয় না, অত খারাপ যায় না। কিন্তু শনি যদি সামান্যতম জন্মকুষ্ঠিতে খারাপ থাকে, 7.5-তে গুরুজনানি, অ্যাক্সিডেন্ট, ডিভোর্স, কর্মহানি, সমস্ত কিছুই, শরীর নিয়ে বড় ধরনের প্রবলেম, সমস্ত কিছুই হতে পারে। তো 29শে মার্চের আগে যাদের মেষ রাশি, লাস্ট আর কয়েকটা দিন আছে, মেষ রাশি, যাদের ধনু রাশি, যাদের কুম্ভ রাশি, যাদের মীন রাশি এবং সিংহ রাশিরও শনির ঢাইয়া শুরু হচ্ছে 29শে মার্চ থেকে, তারা অবশ্যই একবার পরামর্শ নেবেন। অনেকের প্রতিকার লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে, কিন্তু আগামী দিনে আপনার সময়টা কি ঠিক আছে? 7.5টা কি আপনার খুব এফেক্ট করবে, না 7.5তে চিন্তিত হওয়ার কিছু নেই? দুটোই আসতে পারে, তো সেটা জেনে নেওয়া দরকার। এবং যদি কোনো সমস্যা থাকে তার আগে কিন্তু ঠিক করতে হবে। সেই জন্য 29শে মার্চের আগে আমাকে শিলিগুড়ি, দুর্গাপুর, গড়িয়াহাট আর মেদিনীপুর, এই 4টে জায়গায় পাবেন। আপনারা এখন থেকে যোগাযোগ করুন 8584038631-এ। যাই হোক, কন্যা রাশি নিয়ে আমি বলছিলাম। আজকে ছবিটা দেখবেন থাম্বনেইলে যেটা দেয়া রয়েছে, কন্যা রাশির একটা নারী, একটা কন্যা, নারী বলা হবে না, বলা যাবে না, মানে কন্যা রাশির সিম্বলটা কি? কন্যা রাশির সিম্বল হচ্ছে একটা অবিবাহিত কন্যা, অবিবাহিত মেয়ে যার বিয়ে হয়নি। সে এক হাতে দেখুন ওই যে ধানের ছড়া বলে না, শস্য, তৃণশস্য ধরে দাঁড়িয়ে আছে। আরেকটু ভেগে বলতে গেলে কন্যা রাশির প্রতীক হচ্ছে একটা অন্ধকার নদী, যে নদীতে আলো নেই, সেই নদীর ওপরে একটা নৌকার উপরে একটি অবিবাহিত মহিলা বসে আছে, যার এক হাতে রয়েছে তৃণখণ্ড। তোমার নাম যেমন তৃণা, আর ওটা তৃণখণ্ড মানে ধানের যে ছড়া, আর একটা কলস। তার মানে কি বোঝাচ্ছে? কন্যা একটু নিজের পরিবার এবং নিজের গণ্ডিকে নিয়ে থাকতে চায়, ভালোবাসে। অনেকে তার জন্য তাকে স্বার্থপর বলতে পারে, তাতে কন্যার কিছু যায় আসে না। কন্যার সব থেকে বড় হচ্ছে সে নিজের পরিবার ব্যতীত অন্য কিছু চেনে না। আর মেয়েরা যেমন, এবার ছেলেদেরও কন্যা রাশি হতে পারে। কন্যা রাশি যদি ছেলেরা হয়, তাহলে মেয়েরা যেমন গুছিয়ে কাজকর্ম করতে পারে, সব কিছু গুছিয়ে ম্যানেজ করতে পারে, তেমন কন্যা রাশি জাতক বা জাতিকারা ম্যানেজ মাস্টার। কঠিন পরিস্থিতি সেগুলোকেও তারা কাটিয়ে ওঠে। কন্যা রাশি খুব মানে সুখের পথ নয়। কন্যা রাশির জীবনে অনেক আপ অ্যান্ড ডাউন, অনেক কিছু জীবনে দেখতে হয় কন্যা রাশির জাতক বা জাতিকাদের। সেই কন্যা রাশির কিন্তু 2025 মোটামুটি ভালো বছর হতে যাবে। যদি না, এখন দেখুন আপনার সরকারি চাকরি হচ্ছে না, আপনার ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, সেটা জন্মকুষ্ঠিতে হয়তো কোনো প্রবলেম, বড় দোষ রয়েছে যার জন্য হচ্ছে না, কিন্তু সেটাকে ঠিক করতে হবে। যদি থাকে, যদি দেখা যায় 40-42 বছর বিয়ে হচ্ছে না, 35 বছর বয়স সরকারি চাকরির জন্য চেষ্টা করেই যাচ্ছে, কিছুতেই হচ্ছে না, তার জন্য জন্মছককে দেখাতে হবে। হ্যাঁ, বাট বিবাহিত জীবনে বিয়ে দিয়েছেন কি দিয়েছেন, 6 মাসের মধ্যেই বিরাট অশান্তি, থামাতে পারছেন না, সেগুলোর জন্য জন্মছককে দেখাতে হবে। কিন্তু ওভারঅল 2025 সালে বৃহস্পতি কিন্তু কন্যা রাশির একাদশে চলে আসছে, অর্থাৎ মিথুন রাশিতে। কবে আসছে বৃহস্পতি? 10ই মে মিথুন রাশিতে আসছে। সুতরাং আফটার 10th মের পর থেকে কন্যা রাশির যে সময়টা, সেটা কিন্তু বলা যেতে পারে, যদি জন্মছকে মেজর যদি প্রবলেম না থাকে, রাইজিং টাইম, উন্নতির সময়, গোল্ডেন টাইম, যা বলবেন আপনারা, সেটাই মে 2025-এর পরে হবে। কন্যা রাশির 3টে নক্ষত্র রয়েছে, একটা হচ্ছে কি বলে উত্তর ফল্গুনী, একটা হচ্ছে হস্তা, একটা হচ্ছে চিত্রা।
কন্যা রাশির উত্তর ফল্গুনী নক্ষত্র খুব আত্মমর্যাদা সম্পন্ন নক্ষত্র। হস্তা মানে হাতের মুঠো। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সবাইকে ম্যানেজ করে ভালো চলতে পারে। আর চিত্রা হচ্ছে ডাইনামিক নক্ষত্র। চিত্রিত এই কথা থেকে চিত্রা নক্ষত্র এসেছে। আমি আসবো আলোচনায় কন্যা রাশি সম্পর্কে। ফোনে রয়েছেন, নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে ফোন করেছেন? আমি কসবা থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্পর্কে? আমার নাতি। নাতি, অনুষ্ঠান দেখা হয় তো? হ্যাঁ, অনুষ্ঠান তো দেখা হয়। আমার একজন গিয়ে খুব উপকৃত হয়েছে, আমার বান্ধবীর ছেলে। আচ্ছা বলুন তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, তাড়াতাড়ি বলছি যে ওর 1900 সালে জন্ম। কত? 1996। ডেটটা বলতে হবে, মাসটা বলতে ডেটটা হবে। হচ্ছে 16ই নভেম্বর। 16ই আমি একটু রিপিট করছি, শুনুন কাইন্ডলি। 16ই নভেম্বর 1996। হ্যাঁ, রাত্রি 12টা। হ্যাঁ, কোথায় জন্মস্থান বলুন? কলকাতা, মাতৃসদন। কলকাতা। 96 মানে 28 বছর বয়স হয়ে গেছে। শনিবার জন্মবার, সিংহ লগ্ন, ধনু রাশি। এই তো ধনু রাশি। না, ও তো সিংহ লগ্ন। হ্যাঁ, তাই তো বলছি, সিংহ লগ্ন ধনু রাশি। হ্যাঁ, তো এই হচ্ছে হরোস্কোপ। দেখুন, আচ্ছা দেখি কি হয়েছে। এইটা হচ্ছে লগ্নে মঙ্গল, দ্বিতীয় শুক্র রাহু। আচ্ছা, তৃতীয় রবি, চতুর্থে বুধ, পঞ্চমে বৃহস্পতি চন্দ্র, লগ্নের অষ্টম স্থানে কিন্তু শনি কেতু। অষ্টম স্থানে শনি কেতু থাকলে কিন্তু শৈশবাবস্থা ভালো যায় না। আপনার নাতির ছোটবেলাটা খুব একটা ভালো যায়নি। ওর বাবা মায়ের এবং ওর বাবা মায়ের জন্য দায়ী। হ্যাঁ, যায়নি তো? ঠিক বলছি তো? দায়ী, ওর বাবা মা দায়ী। ওকে একা ছাড়ে না, আর ওকে জোর করে ঘরের মধ্যে এখনো মা নিয়ে বেড়ায়। হ্যাঁ, অত এমসিএ পড়ছে, এই অবস্থা। হ্যাঁ, তো এই বললাম শৈশবাবস্থা খুব পেরেন্টদের টর্চারের মধ্যে দিয়ে কাটে। আপনি দিদা? বলুন আপনি। আচ্ছা আচ্ছা। এমনি নাতি ভালো হবে, বুঝেছেন? ওর একটা যাই সমস্যা হোক না কেন, ওর বৃহস্পতি চন্দ্রের একটা ভালো যোগ রয়েছে। এটা জন্মকুষ্ঠিতে ভালো। এটা থাকলে পরবর্তী জীবনে চাকরি বাকরি বা নিজে আর্থিক প্রতিষ্ঠা বা উন্নতি করতে পারবে, বুঝেছেন? এখন বর্তমানে ওর মা বাবার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি তো সেটা বললাম, অষ্টমে শনি কেতু। হ্যাঁ, কেন হচ্ছে সেটাও বলেছেন। সেটার জন্য আপনার যদি সেই জায়গাটা ঠিক করতে গেলে ওই শনি কেতুর দোষটাকে ঠিক করতে হবে। ঠিক আছে? মাঙ্গলিক আছে? হ্যাঁ, মাঙ্গলিক আছে। আমি মাঙ্গলিকটা দেখলাম না, মাঙ্গলিকটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, মাঙ্গলিক আছে, পূর্ণ মাঙ্গলিক, লগ্নে মঙ্গল। বিয়ের জায়গাটা তাহলে আপনার কাছে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আসুন। অবশ্যই যোগাযোগ নাম্বার তো জানেন, ফোন করে চলে আসবেন। আসবো দাদা। কন্যা রাশি, উত্তর ফল্গুনী নক্ষত্রে 2025 সাল ভালো যাবার কথা। আয় বৃদ্ধি, কর্মে সফলতা, বিয়ের যোগাযোগ শুভ হতে পারে। হস্তা নক্ষত্র একটু মনের জগতের নক্ষত্র, খুব মনের ইমোশনাল নক্ষত্র। খুব দুঃখ পায়, খুব সহজের থেকে আঘাত পায় হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা। হ্যাঁ, হস্তা নক্ষত্রে আঘাত পেতে পেতে না কঠিন হয়ে যায়, তখন আর এরা কাউকে বিশ্বাস করতে পারে না, ট্রাস্ট করতে পারে না। হস্তার ক্ষেত্রে কিন্তু 2025 সালটা কিন্তু যা মোটামুটি দেখতে পাচ্ছি যে আপ টু মে মাস পর্যন্ত খুব খারাপ, বিয়ের পর থেকে ভালো, সব দিক থেকেই ভালো হতে পারে। একাদশ মানে তো সফলতার জায়গা। একাদশ সফলতা কিসে আসে? শিক্ষাক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে সফলতা, চাকরিতে সফলতা, বিবাহের ক্ষেত্রে সফলতা, নিজে একটা বাড়ি তৈরি করতে পারলেন বা ভালো গাড়ি কিনতে পারলেন, সবই এই সফলতা একাদশ থেকে বিচার করা হয়। আর চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মে মাসের পর থেকে, কন্যা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা খুব টালমাটাল চলবে। সাংসারিক, পারিবারিক, আর্থিক খুব টালমাটাল চলবে, কিন্তু মে মাসের পর থেকে আস্তে আস্তে কিন্তু ভালো সময়টা ফিরবে। যাক, অবশ্যই আরও অনেক রাশি তো থাকছেই, তাদেরও কিউরিওসিটি থাকবে। অনেক ধন্যবাদ দাদাকে জানাই, ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।